বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। 5ই অগাস্ট এক নজিরবিহীন রাজনৈতিক পট পরিবর্তনের ঘটনা ঘটেছে বাংলাদেশে। অসম্ভব রকমের পরিবর্তন, যেটা গত 15 বছরে ধারণাই করা যায়নি এভাবে পরিবর্তন হবে, অনেকেই ধারণা করতে পারেননি। অকল্পনীয় বিজয় বলা যেতে পারে এটা, বিশেষ করে বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের নেতৃত্বে। এই পরিবর্তনের পরে এটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বিশ্ব নন্দিত নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। সেই সরকার তাদের কার্যক্রম পরিচালনা করছে, কিন্তু নানা ক্ষেত্রে এখনও মানুষের মধ্যে শঙ্কা রয়েছে, অস্থিরতা রয়েছে, এখনও ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে উদ্বেগ রয়েছে, অর্থনীতি নিয়ে উৎকণ্ঠা রয়েছে, এবং রাজনৈতিক প্রক্রিয়াটা সামনের দিকে কীভাবে এগুবে সেটাও এখন পর্যন্ত স্পষ্ট নয়। সরকারের দিক থেকেও কোনো ধারণা দেওয়া হয়নি। সব মিলিয়ে এইসব বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়বস আছেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, এবং আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক এবং জানিপব চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, যিনি এর আগে একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ এই আন্দোলনে, বিগত আন্দোলনের প্রথম শহীদ, বুক চিতিয়ে দিয়ে যিনি গোটা বাঙালি জাতির বা বাংলাদেশের প্রতিটি জনগণের ভয়, গত 15 বছর ধরে বাংলাদেশের সমাজে যে ভয়ের আবহ, ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছিল সেটাকে কাটিয়ে দিতে মুখ্য ভূমিকা পালন করেছেন। এরপরে অবশ্য অনেক তরুণ তরুণী বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছে এবং অনেকে জীবন দিয়েছেন। সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, এর বাইরেও অন্য আরেকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, যেটি মূলত সেনাবাহিনী নিয়ন্ত্রিত, এবং তাদের ছাত্রছাত্রীদের কখনো রাজনীতি করবার তো প্রশ্নই ওঠে না। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে দেখলাম আমি, প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন তিনি সেই বিশ্ববিদ্যালয়ের, তারাও ওই আন্দোলনে শরিক হয়েছিল। অন্যান্য বেসরকারি দুজন শহীদ হয়েছেন, এবং অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মতো। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রা, এবং অভিনন্দনও যে বিগত দিনগুলোতে আপনারা নিজ নিজ অবস্থান থেকে যেটুকু ভূমিকা রেখেছেন বাংলাদেশের এই পরিবর্তনে। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই পরিবর্তনকে আপনি কিভাবে দেখেন, এবং এই পরিণতিটা বিগত শাসকদের কেন হলো, এবং যে নতুন যে যাত্রা সেটাকেও আপনি কেমন দেখছেন, একটু সূচনা আপনার কাছ থেকে আমি শুনতে চাই। ধন্যবাদ। আমি প্রথমেই আমাদের সংবিধানের প্রস্তাবনার প্রথম 3টি শব্দ, আমরা বাংলাদেশের জনগণ ইত্যাদি ইত্যাদি পরে বলছে, আমি মনে করি সেই আমরা বাংলাদেশের জনগণেরই একটি প্রকৃষ্ট একটা পরিচয়, আত্মবিশ্বাস, এটা সম্ভব হয়েছে, প্রকাশ পেয়েছে এই গত 5ই আগস্টে যে পরিবর্তনটি ঘটেছে তার দ্বারা। আমি মনে করি এটা আমাদের আত্মবিশ্বাসের একটা উদ্বোধন, এবং আমি মনে করি এই আন্দোলনের দ্বারা সারা বিশ্বে ভূ রাজনীতির সকল ভাইদেরও কাছেও একটা মেসেজ পাওয়া গেছে যে ইয়েস আমরা পারি। আমি কয়েকবার এই অনুষ্ঠানে বলেছি যে আমাদের একটা স্বনির্ভর একটি স্বদেশী আন্দোলন প্রয়োজন। আমি কথাটাও অনেক সময় বলেছি ওই অর্থে যে আমরা পারি, আমরা কারুর অন্য কোনো কিছু দিয়ে নয়, সেই আত্মবিশ্বাসের পরিচয়টা দিয়েছে। এই জন্যে আমি প্রথমেই অভিবাদন জানাই আমার সেই তরুণ ছাত্র সমাজকে, এবং তার সাথে পরবর্তীকালে আমাদের অভিভাবকরা। তরুণ ছাত্র সমাজরা যখনই নেমেছেন নিশ্চয়ই তাদের পিছনে তাদের অভিভাবকদের অবশ্যই দোয়া বা ছিল, যার জন্য এটা শুধুমাত্র সামনে ছাত্ররাই প্রথম এসেছে এইভাবে না, তাদের যেমন আমি শ্রদ্ধা জানাই জনাব কলিমুল্লাহ উপাচার্য মহোদয়কে, কারণ এখানে আমি সাইদের আত্মত্যাগের বিষয়টাকে আমি গত সপ্তাহে বণিক বার্তার যে সিল্ক রুট, সেখানে আমাকে বলা হয়েছিল আমি ডক্টর শামসুজ্জোহার সাথে তার এই আন্দোলনের, তার এই আত্মত্যাগের খুব মিল খুঁজে পেলাম 55 বছর পরে। এবং আপনি যেটা উল্লেখ করলেন, আমরা আবু সাইদের ফেসবুক পোস্টে তার এই নিহত হবার কয়েকদিন আগে ডক্টর শামসুজ্জোহাকে নিয়ে 3 দিন আগে সে বলেছে স্যার আপনার খুব বড় দরকার আজ। আমি চিন্তা করেন রাজশাহী কোথায় রংপুর, আমরা ঢাকায় বসে রাজনীতি করি বা দেখি, কিন্তু এই যে দুইটা দূরবর্তী অঞ্চলে দুইজন, ও আমার ইংরেজি সাহিত্যেরই 4th বর্ষের ছাত্র ছিল, আমরা একটা সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট থেকে আমরা সারা দেশের ব্রিলিয়ান্ট ছাত্রদের দেই, ওই যে বলে ব্রিলিয়ান্ট
জিনিয়াস স্কলারশিপ দেয়, এই ছাত্রটি তার একটা প্রাপক ছিল। হ্যাঁ, এটা আমরা এটা খুব শ্রদ্ধার সাথে স্মরণ করি। ওর ওই উক্তিটা এবং ওই যে ওখানেও ঠিক শামসুজ্জোহা যেভাবে বলেছেন, আগের দিন রাত্রি বলেছেন ছাত্রদের যে যদি কোনো গুলি চলে আগে আমার উপরে চলবে, এই যে আত্মবিশ্বাসটা রাত্রি উনি ঘোষণা দিলেন। এবং পরের দিন যখন ছাত্ররা বেরিয়ে আসতেছিল রাজশাহীতে, উনি ওই আর্মির যে বালুস যে ইপিআরের বা তৎকালীন যে ইয়ে ছিল তারে বলছে ডোন্ট শুট, আমি আমার ছেলেদের ভিতরে নিয়ে যাচ্ছি। এখানেও আবু সাইদ কিন্তু সবাইরে সরিয়ে যেভাবে হোক ঠেকিয়ে সে বলছে যে আমি নিজেই বুক পেতে দিলাম এবং সেখানে মৃত্যু গেল। এই ঘটনাকে আমি অন্যভাবে আরও দেখি যে এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, 2018 সালে যখন কোটা বিরোধী আন্দোলন হলো, তখন সরকার পরবর্তীকালে কোট আন কোট মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আমি এটা রাগ করে দিয়েছি, অর্থাৎ আমি কোটা উনি মনে করেছিলেন যে এটা হবে না বা ইত্যাদি চলবে। 2021 সালে কিন্তু এই কেসটা হয় 2021, খেয়াল রাখতে হবে 2021 যদি কেস হয়ে থাকে, সেই কেস কেন উনি 24 সালে টেনে আনলেন? হাইকোর্ট 24 সালে যে রায়টা দিচ্ছে টাইমটা বেঁচে থাকে, খুব কেয়ারফুলি করা, এমন এক সময় করা যখন উনি চীন এবং ভারতের সাথে দৌড়াদৌড়িতে একটা অন্য ধরনের সমালোচনার মধ্যে পড়ছেন, যখন ভারতের বেশ কিছু জিনিস আমাদের উপর দিয়ে যাবে কি যাবে না এই নিয়ে মানুষের ভিতরে একটা ক্ষোভ জমে উঠতেছে। ঠিক এই সময় সম্ভবত 3টা উদ্দেশ্য সামনে রেখে তিনি ওই কেসটাকে হাইকোর্টকে, কারণ হাইকোর্ট আমরা পরিষ্কার দেখছি কোনো কেস এখান থেকে না বললে কেস ওঠে না এবং তার রায় হয় না বা ইত্যাদি হয় না। আমার যা প্রতিমান হচ্ছে, আমার বিশ্লেষণ এইভাবে যে মনে করেছিলেন যে এই সময়টাতে এটাকে তুরুপের তার হিসেবে হাতে রেখেছিলেন এবং রেখে মনে করেছিলেন যে এই সময় এটার একটা ইয়ে হবে, হলে আমি একটা দৃষ্টি সরানোর, এবং সেই সময় কিন্তু দুর্নীতির প্রচুর খবর খবরগুলো আসছিল আর কি, মানে এটা খুব মক্ষম সময় আর কি সরানো যাবে। এবং এর থেকে তিনি এটাও প্রত্যাশা করেছিলেন যে এমন এক সময় এটাই আসবে যে হয়তো জামাত শিবির বন্ধ করবারও আমি একটা দাবি বা সুযোগ আমি একটা অতি চালাকি আর কি। এখানে আমার যেটা বিষয় হচ্ছে বলার বিষয় সেটা হচ্ছে হাইকোর্ট যদি সবসময় তাদের কথা শুনেই যেহেতু সব কিছুই করে থাকেন বলে প্রতীয়মান, তাহলে হাইকোর্ট কেন ওই রায়টা দিল জাস্ট টু ইগনাইট দিয়ে যে এটা দিয়ে একটা হোক। এবং এই হাইকোর্ট যে রায়টা দিল পরবর্তীকালে যখন সুপ্রিম কোর্টের কাছে যখন অ্যাটর্নি জেনারেলের অফিস বললেন যে আমরা এইটার প্রতিবাদ জানাতে, এই প্রতিবাদটা তখন জানান নেই কেন? হাইকোর্টে যখন এটা শুনানি করলো তখনই বলতেন যে গভর্নমেন্ট ইজ নট ইন ফেভার অফ দিস অ্যান্ড দ্যাট, তাহলে তো সবাই বুঝতো যে রায়টা কেমন হবে। কিন্তু বোঝা যাচ্ছে যে এটা রায়টাও এইভাবে হোক, লেট ইট গো টু দি হায়ার কোর্ট, এবং সেখানে গিয়ে তারা আবার অন্যভাবে কথাটা বললেন, বাট ইট ওয়াজ টু লেট। এখানেই ক্যালকুলেশনের ভুলগুলো হয়ে গেছে। ইট ওয়াজ টু লেট, খুব ইজিলি এটা করে ফেলতে পারতেন আগেই। তো সুতরাং আমি মনে করি ওই আমরা বাংলাদেশের জনগণ দ্বিতীয়বার তাদের সংবিধানের প্রস্তাবনায় লেখা আমরা বাংলাদেশের জনগণ বলতে যে জনগণ, সেই জনগণ তাদের একটা প্রকৃত আজকের ভারতের আজকে মানে আমি এটা এডিট করে নিলাম, ভারতের প্রধান বিচারপতি চন্দ্রচূড় খুব স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশের এই আন্দোলন থেকে আমরা বুঝেছি স্বাধীনতার মূল্য কত, মুক্ত চেতনার চিন্তার মূল্য কত বলেছেন ভারতের আজকে এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি এটা বলেছেন। ইন্ডিকেট ইউ সি দ্যাট দি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সে কিন্তু কীভাবে জিনিসটাকে অন্যভাবে বলছে যে মুক্তির যে আকাঙ্ক্ষা, স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা বাংলাদেশের মানুষ সামগ্রিকভাবে সমবেতভাবে বুকের রক্ত ঢেলে দিয়ে তারা স্যাক্রিফাইস করেছে এবং দে হ্যাভ আপহোল্ড দেয়ার কমিটমেন্ট ফর দি ফ্রিডম এবং সেইটা প্রচার করেছে। সেই জন্য আমি মনে করি আমাদের এই আন্দোলন শুধু আমাদের মধ্যে নয়, একটা নতুন সরকারি ইন্টেরিয়াম গভর্নমেন্ট আমরা একটা সুযোগ পাচ্ছি এটা না, এটা কিন্তু ইট হ্যাজ গিভেন এ মেসেজ টু দ্য ওয়ার্ল্ড যে দ্যাট ইফ দি পিপুল আর ইউনাইটেড, if the people are think of or conscious of their own rights and privileges, then they can do it. আমরা 2006 সালে যখন অধ্যাপক ইউনূস যখন এবং আমাদের গ্রামীণ ব্যাংক যখন এসেছিলাম তখনও আমরা একটা লেখা লিখেছিলাম আমরাও পারি কথাটা, আমরাও পারি। আমাদের আত্মবিশ্বাসের যে উদ্বোধন ঘটেছিল সেটা কিন্তু আরেকবার এটা প্রমাণ হলো যে ইয়েস উই ক্যান ডু ইট। প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিম, ধন্যবাদ। দেখুন, আমার
প্রিয় ছাত্র আবু সাইদ, তিনি নিজে ইলেকট্রনিক মিডিয়ার সামনে তার শহীদ হবার আগের দিন বলেছেন যে তাকে শারীরিকভাবে নিগৃহীত করেছেন আমাদের সদ্যবিদায়ী ভাইস চ্যান্সেলর প্রফেসর হাসিবুর রশিদ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক, যিনি ছিলেন সদ্যবিদায়ী শিক্ষামন্ত্রী নওফেলের হ্যান্ডসম্যান সাব্বির চৌধুরী, থাপ্পড় মেরেছিলেন। এবং এতটাই অপমানিত বোধ করেছিলেন আবু সাইদ, তিনি ইলেকট্রনিক মিডিয়ার সামনে অন রেকর্ড বলেছেন, পোমেল বড়ুয়া ছাত্রলীগের সভাপতি, যার দুটি গাড়ি ছিল, একজন ছাত্র কিভাবে দুটি গাড়ির মালিক হয়। আমি নাজমুল হাসান কলিমুল্লাহ এত বছর চাকুরি করার পরে আমি একটা ভাঙা গাড়িতে চড়ি, আর সেই ছেলে একটি গাড়ি ভাড়া দিয়ে রেখেছিল, আর একটা ক্যাম্পাসে সদর্পে মোতায়েন রেখেছিল। এবং এই যে অনৈতিকভাবে অর্থ উপার্জনের যে র্যাকেটটা আমাদের প্রফেসর হাসিবুর রশিদ, যেটা আমি বন্ধ করে দিয়ে এসেছিলাম, সেটি উন্মুক্ত করেছিলেন, যার ফলে ছাত্রলীগের সভাপতি গাড়ি মেনটেন করেছে। এবং এই যে দৌরাত্ম্যটা সেটা আবু সাইদের উপর দেখিয়েছে। আমি মনে করি সর্বাগ্রে তাকে যে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছিল আমাদের সাবেক শিক্ষামন্ত্রী নওফেল এবং সাবেক উপাচার্য প্রফেসর হাসিবুর রশিদের মদতে তার বিচার হতে হবে। এবং আরেকটি বিষয় আমি এই প্রসঙ্গে অ্যানালজিটা ড্র করতে চাই, আঞ্চলিকতা বোধ, এটা যাতে কোনোভাবেই বর্তমান প্রশাসনকে প্রভাবিত না করে। সাব্বির চৌধুরী বাড়ি চট্টগ্রাম এবং তিনি ছিলেন নওফেলের প্রতিনিধি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। একইভাবে বর্তমানে তাদের আমলে যিনি অবৈধভাবে আপনার ইউজিসির আপত্তি সত্ত্বেও আপনার রেজিস্ট্রার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তিনি এই দোহাই দিয়ে তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, তিনি ক্ষমতা পদ ছাড়ছেন না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কিভাবে বিশ্ববিদ্যালয়ের, সেটাই তো আশ্চর্য। ইউজিসির আপত্তি ছিল বিষয়টা, তৎসত্ত্বেও গায়ের জোরে নওফেলের ওই জোর যে চিরং বাড়ি, সুতরাং তাকে রাখতে হবে। তিনি এখনো আঁকড়ে ধরে আছেন এবং বলে বেড়াচ্ছেন, আমি প্রফেসর ইউনুসের লোক, আমার বাড়ি চট্টগ্রামে, আমাদের প্রফেসর ইউনুসের পাশের গাড়ির লোক আমি। এটা কিন্তু ভয়ঙ্কর একটা বিষয়। মানে নিজেকে যে আমি আমার যথেষ্ট সন্দেহ আছে যে মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়ে অ্যাওয়ার আছেন কিনা, কারণ আমাদের আহ্বানে সাড়া দিয়ে তিনি কিন্তু শহীদ আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করতে রংপুরে গেছেন, দেখাতে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনি গেছেন। এবং আমি পরামর্শ দিয়েছিলাম কোনো শিক্ষকের সাথে যাতে মিটিং না হয়, কারণ এরা সবাই ডুবিয়াস ক্যারেক্টারের লোক, ডিউ রেসপেক্ট। শুধুমাত্র ছাত্র প্রতিনিধিদের সাথে যদি মত বিনিময় করেন সেটি করেছেন, এবং আমাদের ন্যাশনাল স্ট্যান্ডার্ড জাতীয় পতাকা আবু সাইদের পরিবারের কাছে তিনি অর্পণ করেছেন। এই যে জেস্চারটা ডেফিনেটলি সেটা পুরোটা ম্লান হয়ে যায় আপনার এই রেজিস্ট্রার মহোদয়ের যে অপকথন তার কারণে। তো সেই জন্যে আমার মনে হয় বিষয়গুলো আমাদের খেয়াল করা দরকার। এবং এখন যে তথ্য অনুসন্ধান কমিটি কারা বানালো, 3 জন শিক্ষক মিলে আপনার এই কাজটা করবার চেষ্টা করছেন, মানে ধামাচাপা দেয়া ওই রকম বয়ান যে পুলিশের গুলিতে তিনি নিহত হননি, তার সহযোদ্ধারাই পেছন থেকে তাকে গুলি করেছে অথবা মেরে ফেলেছে। এবং আমাদের সদ্যবিদায়ী মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ভয়ঙ্কর একটি কথা বলে গেছেন, তিনি বলেছেন যে আবু সাইদ এই বুক পেতে দিয়েছে কারণ সে নেশাসক্ত ছিল, নেশা না করলে কেউ শহীদ হওয়ার মতো আত্মপ্রত্যয়। তবে তথ্য প্রতিমন্ত্রীর একটু সাহস দেখতে হবে, আমি পড়ি নাই এখনো, দেখলাম আমি যে এক্সে সেটা বিশাল পোস্ট করেছেন, বয়ান হাজির করেছেন, আমি পড়িনি অবশ্য, পড়ব। এবং আরো একটি মারাত্মক কথা তিনি বলেছেন, সাইজ দেখে আর পড়িনি, পরে তারা মানে সরিয়ে ফেলেছিল, যে তার সরকারের হাতে এত রাবাল বুলেট আছে প্রতি 5 সেকেন্ডে 5 বছরে শেষ হবে না। কি ভয়ঙ্কর গণবিরোধী কথা! আপনার যেই প্রক্রিয়ায় আপনার এই ঢাকাতে বসে আপনার আমাদের একজন অভিনয় জগতের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পেটানোর কাণ্ড পর্যন্ত করেছেন নির্বাচন দিবসে, আমাদের সামনে দাঁড়িয়ে থেকে সেটা প্রত্যক্ষ করতে হয়েছে। এবং ধাপে ধাপে অন্যায়ভাবে অবৈধভাবে আপনি যদি ক্ষমতায়িত হন তাহলে তো এ ধরনের কথাই বলবেন। এমনকি পাক হানাদার বাহিনীর যারা প্রতিনিধিত্ব করতেন এখানে, টিক্কা খান বা আপনার আমির আবদুল্লাহ খান নিয়াজি, তারাও কিন্তু এত ভয়ঙ্কর কথা বলেন, which is unfortunate.
সো ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আমি একটু আপনার কাছ থেকে বলতে চাই যে 8ই আগস্ট প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু করবার পর থেকে আসলে অনেক রকমের প্রোপাগান্ডা আমরা দেখছি, অনেক রকমের রিউমার, উৎকণ্ঠা, উদ্বেগ আছে 15ই আগস্টকে ঘিরে কি হতে পারত। হিন্দু সম্প্রদায়কে নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে, ভারতের এক ধরনের প্রচারণা ভারতীয় সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা দেখেছি। সরকার যেটা গঠিত হয়েছে সেটা নিয়েও জনমনে নানা রকমের প্রশ্ন। আমরা তো আমাদের পার্বত্য অঞ্চলের প্রতিবাদই দেখলাম একভাবে, সেই রানী ইয়ানিয়ান থেকে শুরু করে সবাই। সবলে আপনি কী মনে করেন যে তারা কেমন পারফর্ম করছেন, কী ধরনের স্বপ্ন তৈরি করতে পারছেন, আসলে তাদের করণীয় কী? আগের সরকার আমরা 2007 and 8 দেখেছি যে দ্যাট ওয়াজ ব্যাকড বাই দ্য মিলিটারি, আর এই সরকারটি পারসেপশন যে এটা ব্যাকড বাই দ্য স্টুডেন্ট, এবং স্টুডেন্টরা তার পার্টও, সরকারেরও পার্ট। সো আমি এটা আপনার কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি 1955 সালের 56-57 সালে যে যুক্তফ্রন্ট যে জয়লাভ করলো, যুক্তফ্রন্ট জয়লাভ করার পরে 54 সালে 54 তো সরকার গঠন করার পরে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে আছে, বললো যে সরকার আমরা গঠন করলাম, করতে যেয়ে দেখা গেল এরকম একটা কিন্তু বিরাট পরিবর্তন, কারণ মুসলিম লীগকে একদম ধরাশায়ী করে দিয়ে এরা নতুন আসছেন আর কি। আসার পরে যে ষড়যন্ত্রটা তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয়ভাবে তারা করলো যে এরা যেন ঠিক মতন গভর্নমেন্ট না গঠন করতে পারে এবং এরা যেন ফেইলড হয়। হ্যাঁ, এবং উনি বঙ্গবন্ধু ওখানে আমি গতকালও পড়তেছিলাম, উনি ওইটা দেখেছেন ইত্যাদি। সবসময় একটা বিপ্লবের পরে, একটা পরে কিন্তু একটা আন্ডার কারেন্ট, একটা প্রতিরোধ থাকে। আপনি 75 সালেরটাই দেখেন, 15ই আগস্ট আর 3রা নভেম্বর, মাঝখানের যে সময়টা, এগুলো কিন্তু ঠিক ওইভাবেই নানানভাবে ফেলিয়ার আপ করেছে। এবং 3রা নভেম্বর, তারপরে 7ই নভেম্বর, এটা স্বাভাবিক, এটা হয়েই থাকে, সবসময় হয়েই যাবে। এবং 7ই নভেম্বরের পরে তো 7ই নভেম্বরের পরে আবার নানান ধরনের প্রেসিডেন্ট জিয়ার মৃত্যু পর্যন্ত প্রায় 19টার মতো কু পাল্টাকুর কথা আমরা শুনেছি। এমনকি 2000 আপনি 7-8-এ যেটা বললেন সেটাতেও কিন্তু আর্মি ব্যাকড গভর্নমেন্ট ছিল, কারণ আর্মির একটা সমস্যা হচ্ছে তাদের যেহেতু বিশ্ব শান্তি কমিটিতে যেতে হয়, বাহিনী এতে যেতে হয়, সেই জন্য তারা সরাসরি করতে পারে না। প্লাস ওনারা কনস্টিটিউশনে কিন্তু অনেকগুলো কড়া সংশোধন করে গিয়েছেন যে কেউ যদি এইরকম ধরনের করে তাহলে তার সেটা বোধহয় খুব একটা কাজে দেয়নি, কাজে দিয়েছে যে ইন্টারন্যাশনাল প্রেসার না, এটা একটা তারা এগুলো ফোর্সি করে গেছেন। তা সুতরাং একটা বিপ্লবের পরে, একটা সময়ের পরে এটা আসে। এবং আমরা বহুদিন যাবৎ বলা হচ্ছিল যে তৎকালীন সরকার, প্রাক্তন সরকার, তাদের একটা বড় ভয় হচ্ছে যে তারা যখন চলে যাবেন তখন একটা মারাত্মক ধরনের একটা ক্যাটাস্ট্রোফ হতে পারে, যেটা তারা মনে করেছিলেন 2001 সালেও হয়েছিল। সেটা তো একটা ভোটের কারণে চেঞ্জ হয়েছিল, এবারে সেটা তো। সুতরাং তারপরে এটা যে পরের দিন বা কয়েকদিন যে ঘটনাগুলো এখনও ঘটছে, এটা কিন্তু এটা আফটার মাথ, এবং আমি মনে করি এগুলো হতেই পারে। কিন্তু যতই গুজব বা যতই যা বলুক, 2-3টে ইস্যুতে কিন্তু এটা সম্পূর্ণ। নাম্বার 1 হচ্ছে এটা কোনো আর্মির অভ্যুত্থান না, এটা জনগণের অভ্যুত্থান। ওই যে আবার বলছি, আমরা বাংলাদেশের জনগণ যে কথা বলি, যেটা 1971 সালেও আমরা বাংলাদেশের জনগণ বললেও সেই মুক্তিযুদ্ধের সময় থেকেই একটা দ্বিধা বিভক্তি লক্ষ্য করা গিয়েছিল, যার জন্য যে পরে হলো জাসদ হলো, তারপরে আরও কত কিছু হলো, রক্ষী বাহিনী, কত কিছু হলো। এই কথা ইতিহাস তো মানুষের মনে থাকার কথা আর কি। তাই এবার কিন্তু সেটা না, এটা হচ্ছে সত্যিই জনগণ এটার করেছে আর কি, করেছে। 1, 2 হচ্ছে আয়নাঘর ইস্যু। অত বড় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা তার আগেরও যত প্রকার অত্যাচারের বা যত ধরনের কাহিনী আছে, হ্যাঁ, সেই কনসেন্ট্রেশন ক্যাম্প বা আরও এদিকে যেখানে যা বলি নুরেমবার্গের বা আরও অন্যান্য যা কিছু বলি, সব কিছুকে হার মানিয়ে এই যে আয়নাঘরের যে ইস্যুটা, যেটা জনগণ এখন যখন জানছে, এখানে কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু প্রচণ্ডভাবে মানুষের একটা চলে যাচ্ছে। একজন আয়নাঘরের একজন, আমি নাম বলছি না স্পষ্ট করে, তিনি 8 বছর আটকা ছিলেন। তার স্ত্রী 7 বছর ওয়েট করার পরে
তার অভিভাবকরা তাকে জোর করে বলছে যে ও তো ফিরবে না বা তার খবর নাই, তার অভিভাবক মানে যিনি আয়নাঘরে ছিলেন আসতেছে না। তার মা, তার অভিভাবক, ওই ভদ্র মহিলার নাম, মানে স্ত্রীর না, হাজবেন্ডের যিনি আটক ছিলেন তার প্যারেন্টসরা, হ্যাঁ তার প্যারেন্টস, ছেলের বউকে, আমি তাদের বলছি যে তারাই তার ওই আত্মীয়রা বলছে যে তুমি বিয়ে করো বা ইত্যাদি। এবং করার পরে 1 বছর পরে যখন আসলো, এটা তো ওই যে সেই একটা সিনেমার ইয়ে আছে না, ফিরিয়ে দাও আমার সেই 12 বছর না কি যেন একটা ইয়ে ছিল না নাটকের, সিনেমার, সেইটার মতন। তার চাইতেও এটা একটা অত্যন্ত অমানবিক। আপনি যতই প্রচুর উন্নয়ন বা যা কিছু বলি, সব কিছু মিলান হয়ে যাবে এই ধরনের কর্মকাণ্ডের বিষয়ে। দ্বিতীয়ত হচ্ছে স্যারও যেটা বলতেছিলেন যে প্রতি সেকেন্ডে আমার এত গুলি আছে বা ইত্যাদি, এই গুলিগুলো কার টাকায় কেনা? জনগণের টাকায় কেনা, করের টাকায় কেনা। কর মানে কি? পরোক্ষ কর। সবাই, আজকে একটা রিক্সাওয়ালা আমার সামনে দিয়ে যাচ্ছিল, আমার হঠাৎ মনে হলো ও তো আমার একজন করদাতা, কারণ ও ভ্যাট দিচ্ছে, ভ্যাট তো একটা কর। তো প্রত্যেকটা লোক যেখানে যে কর দিচ্ছে সেই করের টাকায় আমরা, আপনার মনে আছে আমরা ওই রাষ্ট্রদূত কি ইউর রাষ্ট্রদূতের সাথে আপনার একটা আলোচনা আমরা করেছিলাম সিজিএস থেকে এক জায়গায়, সেখানে কিন্তু আমি নিজেই প্রশ্ন করেছিলাম ওনাদের যে আপনাদের কাছ থেকে আমাদের টেকনোলজি বা এইসব ব্যবহার করার জন্য যেসব কথাগুলো বলে তারা টাকাটা নিয়ে আসে বা টেকনোলজিটা নিয়ে আসে, সেই টেকনোলজিটা কীভাবে ব্যবহার করছে? সে তো গণতন্ত্র ইয়ে করবার জন্যই ব্যবহার করছে। সে হয়তো খুব ভালো একটা ডিভাইস আনছে, কী ব্যাপার আমি ওখানে আমাদের সন্ত্রাস বা এগুলোকে ঠেকাবার জন্যই করতেছি, কিন্তু সেইটাই এসে কিন্তু সে ওই যে এখন টেলিফোনে আড়ি পাতার ব্যাপারটা বা যার যেটা বলছে, আমরা এই যে বহু টাকা খরচ করে যে স্যাটেলাইট বসালাম, সেই স্যাটেলাইটের কাজটা কারা পেয়েছে, কে পেয়েছে? আর সেই স্যাটেলাইট বসানোর যৌক্তিকতা কোনো কিছু সবই মাঠে মারা যাবে যখন আমি দেখতেছি যে ওই সময় আমাদের ইন্টারনেট কয়েকদিন যে বন্ধ থাকলো। এটা একটা অত্যন্ত অমানবিক কাজ, কারণ আমরা এত বেশি একটা মানসিক যন্ত্রণায় পড়ে গিয়েছিলাম যে আমি কাউকে কমিউনিকেট করতে পারছি না, আমি লেখা পাঠাতে পারতেছি না। পত্রিকার লোকেরা বাসায় এসে তারপরে আমার কাছ থেকে ওই যে পেন ড্রাইভে দিয়ে তারপরে লেখা নিয়ে যাচ্ছে, আমি কমিটমেন্ট রাখতে পারছি না। আমি বিকাশে আমার বাড়ির দিকে একজন খুব গরিব মানুষের তার টাকা পাঠাই, আমি রেগুলার সেই টাকা পাঠাতে পারছি না। এটা কত ধরনের আমি কোনো প্ল্যানিং করতে পারছি না। আমাকে আপনি ডিজিটাল ডালে তুলেই দিয়ে সেই নিচে দিকে ডাল কেটে দেবেন, তো এইটা তো হলো না। তো সুতরাং এই উন্নতির সাথে যেমন অনেকে বলতে পারেন যে ডিজিটাল বাংলাদেশ বা ইত্যাদি করছি, এটা বাংলাদেশের ডিজিটাল এনারা না আসলেও হতো, যে কোনো সময় আসতো। এটা বিশ্বের সব দেশে হয়েছে, আমার পাশের দেশে হয়েছে। এক একটা চমক দেখিয়ে লুটপাটের ব্যবস্থা করা ছাড়া আর কিছুই করেনি। এটা তো নতুনত্ব না, এটা তো অটোমেটিক্যালি আসে। তাই এখন আপনি আমাকে ডিজিটাল নির্ধারণ করে সুন্দরবনের একটা বাঘ, আর কি আমি একটা প্রতীক হিসেবে বলছি, সুন্দরবনের বাঘ বলছে আমি শুনেছি ডিজিটাল ক্যামেরা ভালো ছবি ওঠে। এখন আপনারা বলছেন সব কিছু ডিজিটাল, তাহলে কি আমি ঘুমাবো সেটাও ডিজিটাল, আমি খাবো সেটাও কি ডিজিটাল? আসলে জিনিসটাকে ওনারা সেই সময় বলেছেন অনেকে হাসাহাসি করতো যে আমরা ডিজিটাল বলতেছি। তা ডিজিটালের তো বিষয়টা তো এখানেই বোঝা গেল যখন মানুষ এত দূর অগ্রসর। তো সেই জন্য আমি মনে করি আয়নাঘরের ইস্যু সেই করদাতারাই জেগে উঠছে, করদাতারাই বলছে যে আপনি আমার বেলায়, আমার দৈনন্দিন জীবনযাত্রায়, আমার অর্থনীতিতে, আমার মূল্যস্ফীতিতে আজকে আমরা যেটা দেখলাম, এতদিন কেউ নাম নিতে পারতো না, তাদেরও দেখলাম যে কত হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে গেছেন। তো আমি মনে করি পরের বার অর্থনীতির ওই প্রসঙ্গগুলো তো আমি আপনার কাছ থেকে বিস্তারিত শুনতে আসবো। প্রফেসর কলিমুল্লাহ, যে প্রসঙ্গটা, যে নতুন সরকার আপনি কেমন দেখছেন শুরুটা? এবং আমি মনে করি আগের 15 বছরে অনেকেই কথা বলতে পারেননি, কথা বলতে চাননি, ভয় পেয়েছেন। যৌক্তিক কারণ ছিল, কারণ আয়নাঘর সেখানে ছিল, সেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল, সেখানে গুমের ঘটনা ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট ছিল। বাট একটা নতুন দেশ, হয়তো অনেকেই নতুন স্বাধীনতা, নতুন দেশ এগুলো বলছেন, আমি সেটা বলতেও চাই না, কারণ কোনো কিছু বলেই আমাদের 71কে ছোট করবার, মুক্তিযুদ্ধকে, সেই জীবনদানকে আমরা ছোট করতে পারি না, কারণ সেটা অনেক বড় আসলে। এবং আজকেই মানে একদিন আগে আমার সঙ্গে এই ছাত্র আন্দোলনের নেতাদের কথা হচ্ছিল, এবং আমি দেখলাম যে আমরা হয়তো অনেকে বলছি, কিন্তু তারা কিন্তু 71কে সবার উপরেই রাখতে চায়, এবং সেটা ওই আওয়ামী লীগের বা ক্ষমতাসীনদের ওই মুক্তিযুদ্ধের চেতনার নামে সেটাকে শুধু ব্যবহার করার জায়গায় সীমাবদ্ধ রেখেছিল, কিন্তু অঙ্গীকারের ধারে কাছে তারা ছিল না। সেই জায়গায় এই তরুণ নেতৃত্ব
নেই বলে আমার মনে হয়। বাট আমি সে কারণেই বলছি যে আমরা যদি একটু নির্ভয় নির্বিঘ্নে নিঃসংকোচে বলি দেশের ভালোর জন্যে, আমরা চাই এই সরকার সফল হোক, সরকারের ভালোর জন্য, আমি আশা করব আপনি সেটা করবেন। ডেফিনেটলি যেটি আমি বলবো মানে খুব গঠনমূলক সমালোচনা, আপনার আঞ্চলিকতা ম্যাটার করে, যেটা উদাহরণ আমি আপনি চট্টগ্রাম নিয়ে বলছিলেন। চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্ব সবচাইতে বেশি আমরা বর্তমান আমি বলবো উপদেষ্টা পরিষদে। এই বিষয়টা যাতে আমরা একেবারে স্যাটাসাইড না করি, এবং চট্টগ্রামের ভাষায় যারা উপভাষায় কথা বলেন তারা যাতে প্রাধান্য না পান। আমরা গোপালগঞ্জের রিপ্লেসমেন্ট চট্টগ্রাম হিসেবে দেখতে চাই না, পরিষ্কার স্পেড। এবং এই যে মাননীয় প্রধান উপদেষ্টার কর্ণকুহরে, মাননীয় উপদেষ্টাবৃন্দের কর্ণকুহরে যাতে কথাটি যায়, সেজন্যই অন রেকর্ড আমি বলে রাখলাম। দ্বিতীয়ত, আমাদের এখানে জার্সি বদলের একটা প্রবণতা সর্বত্র সবসময় আমরা দেখে এসেছি। এখানটাও সেরকম একটা ঘটবার আশঙ্কা কিন্তু আছে। আমাদের এই বিষয়টা আছে না, কিছু কিছু ক্ষেত্রে জার্সি বদল হচ্ছে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে খুব নির্মোহভাবে আমরা মনে করব, চাইব, আমাদের প্রত্যাশা হবে এই সরকারটি একটি নিরপেক্ষ সরকার, in absolute sense of the term, নন পার্টি গভর্নমেন্ট। বিষয়টা যদি দাঁড়ায় এমন, কারণ পুরো জায়গাটা তো আওয়ামীকরণ ঘটে গিয়েছিল সর্বত্র, একেবারে এ টু জেড। এখন এরা ন্যাচারালি প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করবে, অত্যন্ত স্বাভাবিক, কারণ তাদের জন্য জীবন মরণ সমস্যা। তো সেই কারণে আপনার দেখা গেল যে একটি প্রজ্ঞাপন দিয়ে আপনি সকল উপজেলা চেয়ারম্যানকে বিদায় করে দিলেন, তারপরে পৌর মেয়রদের বিদায় করে দিলেন, মানে যারা স্থানীয় সরকার প্রতিনিধিত্ব করছেন তারা। আবার একইভাবে প্রশাসনে যারা আছেন, কিংবা শিক্ষা প্রশাসনে, এই যে 150টার মতো পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি, এখানে আপনি জানেন যে যে প্রক্রিয়ায় অ্যাপয়েন্টমেন্টটা হয়, আপনার টপ ডাউন অ্যাপ্রোচই কিন্তু আসতো। মাননীয় প্রধানমন্ত্রীর ইশারা আপনার নড়চড়ে বসত শিক্ষা মন্ত্রণালয়, সচিব মহোদয় হয়ে সামারি আপনার মন্ত্রী হয়ে আবার যেত সেখান থেকে মহামান্য রাষ্ট্রপতির কাছে যেত, এবং আপনার শিক্ষা সচিব মহোদয় আচার্যের সচিব হিসেবে প্রজ্ঞাপন জারি করতেন। এবং এই প্রক্রিয়ায় যারা এসছেন এরা হার্ডকোর ডাই হার্ড আপনার আওয়ামী লীগের লোকজন। পুরো প্রক্রিয়ায় আমি একমাত্র ব্যতিক্রম ছিলাম, যে আমি কখনোই রাজনীতি করিনি শিক্ষা জীবনে, এবং আপনার শিক্ষকদের যে রাজনীতিতে কখনো আমি প্রার্থী হইনি কোনো দলের পক্ষ থেকে। যেহেতু আমার একটা মিলিটারি ওরিয়েন্টেশন আছে, আমি অন ডেপুটেশন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস প্রো ভাইস চ্যান্সেলরশিপ গিয়েছিলাম, এবং ওই মডেলটা যাতে কার্যকর করা যায় সেই জন্য আমি আমার 3 সেনা সহকর্মীকে নিয়ে আপনার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মোতায়েন হয়েছিলাম। কর্নেল একজন ফুল কর্নেল 5th লং কোর্সের, 8th শর্ট কোর্সের আপনার আবু হেনা মুস্তফা কামাল, তারপর 2 জন লেফটেন্যান্ট কর্নেল সহ। এবং আমরা যথাসাধ্য চেষ্টা করেছিলাম কতগুলো বিষয় নিশ্চিত করতে, সেটা হচ্ছে ভর্তি বাণিজ্য, তারপর চাকরি বাণিজ্য, এই বিষয়গুলো জিরো করে দেয়া। এবং সেটা করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে মাননীয় শিক্ষা মন্ত্রী সাবেক তৎকালীন আমাদের দীপুমণি, পরবর্তীতে নফেল মহোদয়ের, তিনি তখন উপমন্ত্রী ছিলেন। 2 জন মিলে বারংবার আমাদেরকে নানানভাবে বাধাপ্রাপ্ত করার চেষ্টা করেছেন। নফেল মহোদয় আপনার ডিও ইস্যু করেছিলেন, তদবির। আপনি এখনো মহোদয় বলছেন? আমি একটা ডেকোরাম মেনটেন করি, সেই কারণে দ্যাটস মাই স্টাইল। মানে এই শিষ্টাচার কিন্তু শিখেছি আমরা মিলিটারি একাডেমি থেকে, সেই কারণেই সেটা মেনটেন করছি। বিচারে তারা যখন অভিযুক্ত হবেন এবং পরবর্তীতে তাদের উপর দণ্ড আদেশ আসবে, তখন বিষয়টা একরকম। বেনিফিট অফ ডাউট যতক্ষণ পর্যন্ত আইনের প্রক্রিয়ায় সেটা দিয়ে যেতে হবে। তো এখন তারা যে কাণ্ডটি করেছিলেন, এটাকে অফশুট করার জন্যে আমরা আপনার যে চাকরির অ্যাডভার্টাইজমেন্ট, সেখানে একটা প্রভিশন প্রযুক্ত করে দিয়েছিলাম, যে কোনো ধরনের লিখিত এবং মৌখিক তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। পরবর্তীতে অনৈতিক লেনদেনের বিষয় আবিষ্কার হলে চাকরি চলে যাবে। আমার সহ আলোচক যিনি আছেন, বেয়ামি আউট, তার আপনার ভাস্তে আমাদের এখানে ক্যান্ডিডেট ছিলেন, তাকে কিন্তু তদবির করতে হয়নি, তার মেরিটে সে সেখানে চাকরি পেয়েছে, একটা ফুটো পয়সার লেনদেন হয়নি। উনি নিশ্চয়ই সাক্ষ্য সেটা দেবেন।
এবং এই প্রক্রিয়ায় আমরা কিন্তু জিরো করে দিয়েছিলাম, সেটাকে পুনরায় প্রবর্তন করা হয়েছে পরবর্তী আমি চলে আসার পরে। তারপরে প্রক্সি পরীক্ষার্থী আসতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্রছাত্রীরা 5 লক্ষ টাকার বিনিময়ে এক একজন এই ভাড়াটা খাটতেন। সেটা আমি মোবাইল কোর্ট বসিয়ে 13 জনকে 1 বছরের কারাদণ্ড দিয়ে দেওয়ার পর এটা বন্ধ হয়েছে। এই যে শক্ত অবস্থান নিলাম, সেই কারণে প্রতিদিন আমার বিরুদ্ধে কথা বলা হতো, লেখা হতো পত্রপত্রিকায়, এবং দীপুমণির প্রত্যক্ষ মদতে যে আপনার আমাকে খুঁজে পাওয়া যায় না। তো বিশ্ববিদ্যালয় চললো কী করে 4 বছর? আমি তো নিয়মিত যাতায়াত করতাম, এবং সেই সঙ্গে যে বিষয়টি বলা হতো যে আমি কাউকে দেখা দিই না। তো এখন তদবির নিয়ে আসলে আমি তো দেখা করব না। আমি ঘোষণাই দিয়েছিলাম যে আনুষ্ঠানিকভাবে এগুলো চলবে না এখানে, যে প্রক্রিয়ায় এই কাণ্ডগুলো আগে হয়েছে। কিন্তু যেই কষ্টটা 4 বছর ধরে করলাম, ঠিক আমি চলে আসার পরে 3-3.5 বছরে একেবারে পুনঃমূষিক ভব তাই হলো। এবং সেই কারণেই কিন্তু আবু সাইদকে আত্মহত্যা দিতে হয়েছে, তাকে শারীরিকভাবে নিগৃহীত হতে হয়েছে মৃত্যুর আগে, এবং পুরো যে দৌরাত্ম্যটা সেটার অবশেষ কিন্তু এখনও রয়ে গেছে। সেই জন্য আমি মনে করি শুধুমাত্র এই যে কেস স্টাডিটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এটি সমগ্র বাংলাদেশের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে এখানে বিষয়গুলো মনে রাখতে হবে লেসন্স লার্নড হিসেবে। এবং আরেকটা বড় জায়গা হচ্ছে ইউজিসির বিরুদ্ধে আমি মামলা করেছিলাম এই অন্যায় অবিচার করার কারণে। আমাদের অর্ধমৃত আমি বলবো একজন ব্যক্তিকে, কাজী শহীদুল্লাহ, তাকে আপনার ইউজিসির চেয়ারম্যান বানিয়ে রাখা হয়েছিল। তিনি 3 বছর অস্ট্রেলিয়ায় অবস্থান করেছেন। যে সময়টায় ঢাকায় ছিলেন বাড়িতে বসে স্বাক্ষর করতেন, অফিসই করেননি। চেয়ারম্যান থাকাকালীন হ্যাঁ, সেটা আমরা ওয়াসার এমডির ক্ষেত্রেও দেখলাম। তার যে সোশ্যাল ক্যাপিটাল সেটা হলো তিনি একজন প্রভাবশালী ব্যক্তির সহোদর কাজী জাফরুল্লাহ। তিনি নির্বাচন বিষয়ক যে কমিটি ছিল সেটার কো-চেয়ার ছিলেন এবং তাদের ইনভেস্টমেন্ট ছিল 25 লক্ষ টাকা। খেয়াল করে দেখেন, আমার এখনো মনে আছে। কিসে ইনভেস্ট? যখন মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী ছিলেন শেখ হাসিনা, তখন তার পিতাকে গ্লোরিফাই করবার জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার 25 লক্ষ টাকা দান করেছিলেন তারা বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপকের পদ তৈরি করবার জন্য। দ্যাট ওয়াজ দ্য ইনভেস্টমেন্ট ওই কাজী জাফরুল্লাহর পরিবারের পক্ষ থেকে। এবং সেইটার ধারাবাহিকতায় খেয়াল করে দেখেন এই কাজী শহীদুল্লাহ, যার দুর্নীতির দায়ে অ্যারেস্টেড হওয়ার কথা, তিনি আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনার ভাইস চ্যান্সেলর ছিলেন। তার সঙ্গে যারা রেজিস্ট্রার প্রক্টর ছিলেন তারা কিন্তু জেল খেটেছেন তার এই সোশ্যাল ক্যাপিটাল কাজে লাগিয়ে, এবং অ্যাড ইন্টারিম বেল নিয়ে সেটা থেকে রক্ষা পেয়েছেন। এবং পরবর্তীতে ওই যে 25 লক্ষ টাকা ইনভেস্ট করেছিলেন সেটা কিন্তু তুলে নিলেন। এইভাবে একেবারে পুরো টার্সিয়ারি এডুকেশন সাবসেক্টরকে ধ্বংস করার ক্ষেত্রে তার বিচার হওয়া দরকার। কোনোদিন অফিস করলেন না, এবং এই যে অনুপস্থিতির সেটার সুযোগ নিয়ে প্রফেসর চন্দ, সাবেক সদ্যবিদায়ী মন্ত্রী চন্দর পুত্র, তিনি র্যাম্প্যান্ট আপনার প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে তোলা তুলেছেন বলে অভিযোগ আছে। এবং আলমগীর সাহেব, আরেকজন সাবেক উপাচার্য খুলনা একটি বিশ্ববিদ্যালয়ের, তিনি পুরো সময়টা স্বেচ্ছাচারিতা চূড়ান্ত করেছেন, এবং তার নামে যে অভিযোগগুলো আছে সেগুলো তদন্ত হওয়া উচিত। একবার তার সঙ্গে আমাকে শোতে অবতীর্ণ হতে হয়েছিল 71 টেলিভিশনে, এবং রীতিমতো হ্যাকেল করবার তিনি চেষ্টা করছেন। আমি কিন্তু ছেড়ে কথা বলিনি, এবং এখনও টিল টু ডেট আমি একই কথা বলে যাব, তাদের বিচারের দ্বার কাঠগড়ের দ্বার করাতে হবে এবং ইউজিসি ঢেলে সাজাতে হবে। এইভাবে একটা মঞ্জুরি কমিশন চলতে পারে না জনগণের করের টাকা। এটা এক ধরনের কাইন্ড অফ ফেভার ডিস্ট্রিবিউশনের জায়গা। আমি তো বিস্মিত হলাম, আপনি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বলতেই পারবেন যে এই মুভমেন্টের সময় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়া হলো বিশ্ববিদ্যালয়গুলোকে, সেটা ইউজিসি নীতি। আমরা কখনোই শুনিনি যে ইউজিসি বিশ্ববিদ্যালয় বন্ধ করে। আরেকটি ভয়ঙ্কর বিষয়, একটু হালকা শোনা যায়, অতীতে কখনোই করেনি এটা, ইউজিসি এটা করতেও পারে না, এটা কাজও না। এটা ফেরদৌস সাহেব, তিনি সাচিবিক দায়িত্ব পালন করছিলেন। একসময় বোধহয় ছাত্রলীগ ক্যাডার ছিলেন তিনি। তার স্ত্রী আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের সহকর্মী, সেই কারণে বোধহয় আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সবাইকে তিনি শালা সম্বন্ধে ঠাউরাতেন হয়তো। এবং সেই কারণে এই অবজ্ঞাটা তিনি দেখিয়েছেন। 73 অধ্যাদেশ অনুসারে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় স্ব আইন দ্বারা পরিচালিত হয়, যে 73 অধ্যাদেশ অনুসরণ করে 5টি বিশ্ববিদ্যালয় হয়তো বা, সেখানেও তিনি কিন্তু এটা জোর খাটানোর চেষ্টা করেছেন।
ইউজুয়ালি ধরেন এরশাদ আমলে আমরা শাসন আমলে আমরা দেখতাম যে এটা সরকারই করতো, কিন্তু ইউজিসি কখনো বিশ্ববিদ্যালয় বন্ধ করেছে আমি কখনো শুনি নেই। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আমি একটু দেশের সামগ্রিকভাবে যে এখন অনেকেই মনে করছেন যে এই সরকারের প্রধান কাজ হচ্ছে, অবশ্যই তাদের প্রধান কাজ একটা ডেমোক্রেটিক প্রসেসে মধ্যে বাংলাদেশকে নিয়ে যাওয়া। রিফর্মসের কথা আলোচনা হচ্ছে প্রচুর, কিন্তু আসলে রিফর্মস কি, কোন জায়গায়, কেন, কতটা সাস্টেইনেবল হবে সেই আলোচনাটা খুব একটা আমি দেখতে পাই না। একসময় তো ভাগ্য মানে একদিক থেকে ভালো যে একসময় রিফর্ম শব্দটা পরিত্যাজ্য ছিল 2007-08-এর কারণে, এখন আবার রিফর্মস বেশ, আমি জানি না এটার ভবিষ্যৎ পরিণতি কি। বাট প্রধান কাজ ইলেকশনে যাওয়ার আগে অনেকে মনে করছেন আপাতত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা রিস্টোর করা এবং ইকোনমিক যে ক্রাইসিসটা আছে সেটাকে একটু স্ট্যাবল করা। সো আপনি আপনার জায়গায়, যেহেতু আপনি এনবিআরের চেয়ারম্যান ছিলেন এবং বাংলাদেশের অর্থনীতি নিয়ে প্রচুর কাজ করেন, লেখালেখিও করেন, আপনার কি মনে হয় যে তাদের প্রায়োরিটি কী হওয়া উচিত এবং অর্থনৈতিক খাতে আসলে কি তারা কি দেখছেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনি প্রথম দুই প্রায়োরিটির কথা তো বলেছেনই, যে আইন শৃঙ্খলা ঠিক করা, গণতন্ত্রের পথে যাওয়া, এটা তো বটে, কিন্তু তৃতীয় এবং আমি মনে করি অন্যতম কাজ হবে অর্থনীতিকে পুনরুদ্ধার করা। এবং শুধু পুনরুদ্ধার করে গেলে হবে না, এ যাতে সাস্টেনেবল থাকে। এই যে অগ্রগতির আমরা 2007-08-এ যেটা দেখেছি যে অনেক কিছু জিনিস একটা পথে তুলে দেওয়া হয়েছিল। আকবর আলী খান স্যারকে দিয়ে আমরা রেগুলেটরি রিফর্মস কমিশন গঠন করেছিলাম, আমরা তার সদস্যও ছিলাম। সব কিছু কিন্তু আমরা লিস্ট করে ফেলছিলাম, কি কি আইনকে পাল্টাতে হবে, কোন আইনগুলো একদম বাদ দিয়ে দিতে হবে, কি লিস্ট করা হবে, সব কিছু কিন্তু করা হয়েছিল। এবং একই কথা কিন্তু 1990-তেও তখন রেহমান সোবহান স্যার হয়েছিলেন, অর্থ উপদেষ্টা ছিলেন, উনি কিন্তু প্রথম দিনই একটা কমিটি গঠন করেছিলেন, এই টাস্ক ফোর্স যারা বলে আর কি। আমি ওখানে ফরেন এইডের আমি ওই কমিটির সদস্য ছিলাম, রিপোর্টগুলো মূল্যবান ডকুমেন্ট 91-এ। এবং উনি বলেছিলেন আমাদেরকে রূপকল্প ভালো মনে আছে যে এই রূপকল্প এগুলো আমরা তৈরি করে যাই, যেন নেক্সট গভর্নমেন্ট এসেই যেন, নতুন গভর্নমেন্ট এসেই যেন প্রেসক্রিপশনটা সামনে পায়, তার আর বেশি হাতড়াতে হবে না। আমরা একবারে ডকুমেন্টেশন করে টোরে 4টে বই হয়েছিল, ইউপিএল বের করছিল, করে দিয়েছিলাম। যেহেতু নেক্সট গভর্নমেন্ট, উনি যে গভর্নমেন্টের কথা মনে করেছিলেন হয়তো সেই গভর্নমেন্ট আসে নাই, অন্য গভর্নমেন্ট উল্টে পাল্টে দেখে নাই। ঠিক একইভাবে এই প্রথমেই আমি দেখলাম 7-8-এর পরে এই আকবর আলী খান স্যারের রেগুলেটরি রিফর্মস কমিটিটাই প্রথমে এসে বাতিল করলো নিউ গভর্নমেন্ট। এই যে মনে হয় যেন ওটা কিছুই হয়নি, কোনো কাজ হয়নি। আমরা কিন্তু লিস্ট করে ফেলছিলাম, আমরা তার মেম্বার ছিলাম, লিস্ট করে দিয়েছিলাম যে যেমন প্রায় 150 আইন আছে যেগুলো রিডান্ডেন্ট, চলে না, দরকার নেই, কিন্তু সেটা আছে এখন আইন। এখন আমরা 1881 সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট বলি, ওইটার ভিত্তিতে আমরা ছুটির কথা বলি, কত কিছু বলি, কোনো সব হলো রিডান্ডেন্ট। এগুলো সব লিস্ট করে ফেলছিলাম এবং কোনগুলো কি করতে হবে সব করে দেওয়া হয়েছিল, কিন্তু পুরো কমিটিটাই ওনারা এসে বন্ধ করে দিলেন আর কি। অর্থাৎ সংস্কারটার দরকার অর্থনীতির ক্ষেত্রে, যেটা আপনি বলছেন, এটা খুব ভালো করে চিন্তাভাবনা করে লিস্ট করে, আমি কয়েকটা ট্রেড বডি বা যারা রিসার্চ করেন এই ধরনের, তাদের এমনকি সিপিডিও গত সেদিনও একটা করেছে, আমরা ওইটা জোর দিতে বলছি যে এই সংস্কারযোগ্য আইনগুলো, বিষয়গুলোকে ঠিক করে দেওয়া। যেমন আমি আমার রেভিনিউর ক্ষেত্রেও বলি, রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন, এখানে অনেক কিছু করার আছে এবং সেগুলোকে স্থায়ী করে যেতে হবে, সাস্টেনেবল করে যেতে হবে। শুধু আমি একটা প্রেসক্রিপশন দিয়ে গেলাম আর পরের গভর্নমেন্ট এসে সেটা দেখলো না, তা না। এটা চালু করে দিয়ে এটাকে এনঅ্যাক্ট করে, আমার মনে হয় সেই পাওয়ারটা নিয়েই এটা করতে হবে। যেমন আমি শ্রীমান ওই স্পেশাল পাওয়ার অ্যাক্টের কথাটা বলতে পারি আর কি। 1974 সালে তার জন্ম, হ্যাঁ, তো ওইটা দিয়ে করা হলো, সব কিছু করা হলো, কেউ এসে পরবর্তীকালে কেউ করলেন না, ওইটাকে তুলে করলেন না। কিন্তু প্রধান দুটো দলের ম্যানিফেস্টোতে, ইলেকশন ম্যানিফেস্টো অঙ্গীকার ছিল একাধিকবার যে তারা এটা বাতিল করবেন, করেন না। এরশাদ সাহেব ঠিক খতম তারাবির কিছুক্ষণ আগে, তিনি চলে যাওয়ার আগের মুহূর্তে বললেন আমি এইটাকে বাতিল করে দিয়ে যাই, কারণ এই আইনের দ্বারা তো আমি খুব করেছি, অনেকে ব্যবহার করা হয়েছে এটা। কিন্তু তখন আর ওনার হাতে সময় ছিল না, যেমন সাম্প্রতিককালে একজনের বক্তৃতা দেওয়ার আর সময় ছিল না, হ্যাঁ, তিনি ওইটা করতে পারলেন না। আচ্ছা, করতে না পারার পরে শাহাবুদ্দিন সাহেবের কেয়ারটেকার গভর্নমেন্ট, ওনারা কিন্তু খুব সিরিয়াসলি নিলেন যে এই জিনিসটা, এই আইনটা থাকা উচিত না ইত্যাদি, সব রেডি করা। এর ভিতরে ইলেকশন হয়ে গেছে, একটা নতুন গভর্নমেন্ট এসছে, তারা বলছে আপনি যেটা বললেন, আমরা তো আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে বলেছি, তা আমাদের এই ক্রেডিটটা আমাদের নীতি দেন।
আমরাই বাতিল করব। আমরাই বাতিল করব। এই কথা বলাতে উনি ভদ্র মানুষ বা সবাই মনে করলো ঠিক আছে লেট দেম টেক, ওদের বলেছে। তারা কিন্তু এটা বাতিল করলেন না, করেন নাই। এমনকি 2009 বা 10-এ এসে এখানেও কিন্তু 2008 সালের যে ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টোতে এমন অনেক কিছু কথা ছিল। একটাই ছিল যেমন যে সম্পদের বিবরণী দিতে হবে সকল সদস্য, মানে কি বলে সংসদ সদস্য এবং সকলকে সম্পদের বিবরণী দিতে হবে। আমি তখন এনবিআর চেয়ারম্যান, জাস্ট হওয়ার পরপরই কয়েক জানুয়ারি পরে স্যার নিজে আমার কাছে, মোহিত স্যার নিজে আমার কাছে হাতের লেখা একটা নোট পাঠালেন যে আমাদের ইয়েতে লেখা আছে সম্পদের বিবরণী হবে, তুমি এটার প্রোফর্মা তৈরি করো এখন। অ্যান্ড হি ওয়াজ ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট, আই মাস্ট রিমেম্বার ইট ভেরি প্রপারলি। আমরা সেইগুলো করলাম। করার পরের কথাগুলো আর আমি এখানে বলবো না, কারণ এটা কিছুটা ইয়ের ভিতর যাবে। সেইটা করা হলো না, কথা লেখা আছে ইয়েতে কিন্তু। এবং আমরা পরবর্তীকালে এমন কিছু সংবিধানের এমন কিছু সংশোধনী দেখেছি, এগুলো কিন্তু তাদের এতে ছিল না। কোনো একটা সংবিধানের কোনো কিছু একটা চেঞ্জ করতে গেলে এটা কিন্তু সাধারণত গণভোটের প্রয়োজন হয় বা ইয়ে থাকে, সেইগুলো না করে সেই জিনিসগুলো ঠিকই করা হলো। অথচ কি বলে ইশতেহারে স্পষ্ট করে লেখা সত্ত্বেও আজকে যদি ওই সম্পদ বিবরণী দেওয়ার ব্যাপারটা ক্লিয়ার থাকতো, তাহলে এই আমার এত কিছু এত কথা, এই যে মানুষের সাথে যে এত দূরত্ব রচিত হয়ে গেছে, এগুলো কিন্তু বছর বছরই ঠিক হয়ে যেত। হ্যাঁ, তো এইটা সুতরাং আমি সেই জন্যই বলছি যে প্রথম কাজ হবে রেভিনিউ আর্নিং এই পরিস্থিতিতে সকলকে করের আওতায় আনা। করের আওতায় আনা মানে জোর করে ধরিয়ে আনার ব্যাপার না। আমার এমন একটা সোশ্যাল সিস্টেম তৈরি করতে হবে যে ও কর দিতে বাধ্য হবে, ও কর দিতে উৎসাহিত হবে, ও কর দিতে নিরুৎসাহী হবে না। তার মধ্যে একটা নাগরিক দায়িত্ববোধের ফিলিংস তৈরি হবে। আপনি সেখানে কালো টাকা সাদা টাকা করার ব্যাপারে একজনকে বলবেন না আমরা কোনো প্রশ্ন করব না, আপনি 15% দিলেই হয়ে যাবে, এইরকম কথা বললি তো নতুন করদাতা কোনোদিন আসবে না করদাতা হতে। সে বলবে আমি তাহলে দুদিন পর পর দেরি করে দেই, আমি করদাতা হতে যাব কেন? অর্থাৎ করদাতা সকলে যেন দায়িত্ব মনে করে। সেটা দুই হচ্ছে, এই আমি রেভিনিউর দিক থেকে বলে আসি, এই আমাদের কিন্তু সিস্টেমটা হয়ে গেছে আপনার পরোক্ষ করমুখী, পরোক্ষ করের উপরে নির্ভরশীল। ওই উৎসে কর কত নেওয়া গেল, ওখানে কত নেওয়া গেল। 2023 সালে যে আয়কর আইনটি পাশ করা হয়েছে সেখানেরও অ্যানালাইসিস করে দেখা গেছে ওটা উৎস কর্মুখী হয়েছে। অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্সের দিক যাওয়া হচ্ছে না, অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্সই হচ্ছে জবাবদিহিতার বা ডিস্ট্রিবিউশন অফ মানির যে ব্যাপারটা। রেভিনিউ 4টে আর দিয়ে, হ্যাঁ আমি একটু সংক্ষেপে বলি, 4টে আর দিয়ে। একটা হচ্ছে আরতে রেভিনিউ, 2তে রিডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, ধনীর টাকা নিয়ে এখানে নেওয়া হবে এবং সেটা বিলি করা হবে। 3 হচ্ছে রিপ্রাইসিং, অর্থাৎ এই রেভিনিউ সিস্টেমের দ্বারা আমি জিনিসের দামের ঘটাবো। এখানে এই যে মেগা প্রজেক্টে আপনি যে প্রচুর বিদেশি লোন আনলেন আর আপনি তার কর মাফ করে দিলেন, তো কর মাফ করে দিলেই হলো, তো ওই কস্টটা তো আপনি এখানে ধরলেন না। আর এখন আপনি বলবেন যে এটা এত কস্টলি হয়েছে না আমি ইত্যাদি হয়নি। এখানে অনেকগুলো জিনিস আছে। রিপ্রাইসিং হচ্ছে তৃতীয় উদ্দেশ্য। চতুর্থ হচ্ছে রিপ্রেজেন্টেশন, অর্থাৎ যে কর দিচ্ছে সে লোক ভোট দিয়ে পাঠাচ্ছে পার্লামেন্টে এবং তাকেই পার্লামেন্টে দিচ্ছে এই অর্থে যে অনলি পার্লামেন্ট ক্যান ইম্পোজ ট্যাক্স। সে আমার কথা ভেবেই ট্যাক্স আরোপ করবে, সেই জন্যই রিপ্রেজেন্টেশন করে পাঠানো হচ্ছে। কিন্তু সে যে কী করছে যে তার নিজের গাড়ির শুল্ক করটা সে মাফ করে নিচ্ছে। একদিকে সে নিজে ধনী হওয়া সত্ত্বেও, কারণ আমরা যেটা ইলেকশন কমিশনে ওই দেওয়ার কী বলে নমিনেশন পেপার দেওয়ার সময় সে যে সম্পদের বিবরণী দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে তারা প্রত্যেকে যথেষ্ট ধনী। হ্যাঁ, অথচ ওখানে যেয়ে বলছে যে না এটা 73 সালে মাননীয় বঙ্গবন্ধু করে গিয়েছিলেন যে তখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, এমপি হয়েছে, সে কিভাবে চলাচল করবে, ঠিক আছে তার একটা গাড়ির দেওয়ার ব্যবস্থা করে, এটা একটা প্রিভিলেজ সেখানে দিয়েছিলেন। এখন তো সেটা না, তা সুতরাং সেই আইনটাকেই তারা করে দিলেন না, অথচ জনগণের উপরে ঠিকই কর বসাচ্ছেন। এই যে ডিকোটমিটা, এই ব্যাপারগুলো আনা। আর সার্বিকভাবেই মেন হচ্ছে রিফর্ম যেটা লাগবে সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টর ইজ দ্য নার্ভ অফ অল ইকোনমি। এখান থেকেই আমার রেভিনিউ আসে, এখান থেকেই জনগণের জমানো টাকা উনি বিনিয়োগ করবেন, বিনিয়োগ করলেই কর্মসৃজন হবে, কর্মসৃজন হলেই ওনার কাছে থাকবে। টাকাটা এখানে যেন বিল করে, কিন্তু আমি টাকা দিচ্ছি সেই টাকা চলে যাচ্ছে বাইরে। আমার এখানে কর্মসৃজন হচ্ছে না। আজকে কোটা আন্দোলনের মুখ্য মর্মবাণী হচ্ছে যে দে হ্যাভ বিন ডিপ্রাইভড অফ গেটিং জব, তা চাকরি নাই, চাকরি পাচ্ছে না, এটাই কিন্তু মূল
থিম হিসেবে আসছে। কীভাবে আসছে? আপনার এখান থেকে টাকা আপনি এমন একটা আইন, ওই যে আপনার জ্বালানি এবং ওখানে যে একটা ইমিউনিটি একটা নতুন একটা আইন করে দিয়ে আপনি আমার এখানে বসেই আপনি বিদ্যুৎ উৎপাদন করছেন বা করে দিচ্ছেন, কিন্তু সেইটা পে করতে হচ্ছে ডলারে, এবং সেই ডলারটা তিনি নিয়ে যাচ্ছেন আরেক জায়গায়, যে সেখানে তিনি 40তম ধনী হচ্ছেন। অতি দরিদ্র দেশের মানুষের একজন মানুষ ওখানে যে 40তম স্ট্যান্ড করতেছে, 14 স্ট্যান্ড করছে। এখানে পরীক্ষা দিলে 45ও পেতেন না, হ্যাঁ, ওখানে যে 40 স্ট্যান্ড করতেছেন। মানে কি? ওখানে কর্মসৃজন হচ্ছে, ওর ইকোনমি বড় হচ্ছে নিজের দেশকে ডেপ্রাইভ রেখে। এই যে একটা এক ধরনের মানে অত্যন্ত আত্মবিধ্বংসী যে ব্যাপারটা, সেই জন্যই ব্যাংকিং খাতের টাকাটা যদি নিয়ে আমি এখানে ব্যবহার হতো, তাহলে আমার কর্মসৃজন হতো, আমার টাকা আমার ঘরে থাকতো, সব থাকতো। সেই জন্যই এই ব্যাংকিং সেক্টর ঠিক করতে গেলে প্রথমেই কথাবার্তা খুব ক্লিয়ার, যে প্রত্যেকের ওই লিস্ট ধরে ডাকতে হবে, ডেকে বলতে আপনাকে আমি এত টাকা দিয়েছি, আমার দেখান, আমার টাকা কই দেখান। বলেন যে এই যে আমার এখানে রয়েছে এই মূল্য, এইভাবে আমার মিলাই দেন, আমার টাকা মিলাই দেন। ঠিক আছে, আমি বুঝলাম যে আপনার এনপিএল হয়েছে, কিন্তু আমার হিসেবটা মিলাই দেন, তখনই কিন্তু এটা বেরিয়ে যাবে। তা সুতরাং এইভাবে খুব চারিদিক থেকে সাঁড়াশিভাবে, খুব পরিকল্পিতভাবে ওই আইনের ফাঁক ফোকরতে বেরিয়ে যাবে, এরকম ধরনের ব্যাপারের জন্যই না এখানে করা। আচ্ছা, আরেকটা সংস্কার এইটার সাথে জড়িত হবে, সেটা হচ্ছে যে আমাদের দেশে যে অন্যায় করছে, অন্যায়ের সাথে জড়িত, সে নিজেই এফআইআর তৈরি করছে, সে নিজেই চার্জশিট তৈরি করছে, তার চার্জশিটটাই আদালতে যাচ্ছে। এখানে ওই যে আমরা মাঝে মাঝে বলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, হ্যাঁ, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তো কারণ আমরা বলি যে ওই যে বলা হচ্ছে না যে বিচার বিভাগীয় তদন্ত কেন চাওয়া হচ্ছে, কারণ যে পুলিশ ওই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। এখানে বিভূতিভূষণ তো সেই অশনির সঙ্গে উপন্যাস লিখে বড় হয়ে গেছিল। সেই বিভূতিভূষণ কীভাবে সাইদের গুলি করার বিষয়টাকে সেই এফআইআরে লিখতেছে যে না, এটা অন্য লোকের গুলি দিয়ে বা অন্য লোকের, অর্থাৎ ওর এফআইআরটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কোন আইনের। সুতরাং এটা আকবর আলী খান স্যারও একটা কথা বলেছিলেন, উনি একজন বিচারপতির সাথে কথা বলে বলছিলেন যে আমাদের দেশের ফৌজদারি আইনটার বড় ডিফেক্ট হচ্ছে, এটা শুরু হয় মিথ্যা দিয়ে, এবং মিথ্যাকেই সত্য বলি, মিথ্যা বলি বলার কথাতে বলা হয়, এর চাইতে আর বড় ডিকোটমি বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আর নাই। কারণ ওর মিথ্যা বলার জন্যই ওরে নিয়ে আসা হয়, এসে আবার বলা হয় যে আমি সত্য বই, মিথ্যা বলিব না। এই যে লোক তৈরি করছে, সে করছে। তা সুতরাং শিক্ষার ক্ষেত্রেও যেটা উনি বললেন, সংস্কারের বিষয়টা ওইটাই, যে আগে শিক্ষা ঠিক করতে হবে। আপনার দক্ষিণ আফ্রিকার স্টেট ইউনিভার্সিটির গেটে কিন্তু একটা কথা লেখা আছে, বড় দিকে একটা কোটেশন আছে, সেটাতে বলছে যে দেশের শিক্ষা ব্যবস্থা যদি দুর্বল হয় বা ডিফেক্টিভ হয়, তাহলে ওখান থেকে যে ডাক্তার বেরোবে সে মানুষ মেরে ফেলবে, ওখান থেকে যে বিচারক হবে সে বিচারক ব্যবস্থা শেষ করে দেবে, যে অর্থনীতিবিদ হবে সে অর্থনীতিকে শেষ করে দেবে, একবারে নাম ধরে ধরে পরিষ্কার বলছে। তা সুতরাং আমার শিক্ষায় সংস্কার হবে, শিক্ষাকে শিক্ষিত করবার, প্রকৃত শিক্ষা পাশ নির্ভর না, এটা চর্চা নির্ভর, এবং সেটা হতে হবে সেই বিষয়গুলো করলেই, কারণ এগুলো ইন্টারলিঙ্কড। আমি শুধু যে অর্থনৈতিক উন্নয়নের কথা বলবো, সেই অর্থনৈতিক উন্নয়নের ওখানে যদি নীতি শিক্ষা না থাকে, নীতিবোধ যদি না থাকে, উপযুক্ত জ্ঞান যদি না থাকে, তাহলে আমি ভালো একটা নতুন ফর্মুলা দিয়ে সেটা তো আমি কার্যকর করতে পারবো না। সুতরাং পরস্পর নির্ভরশীল, পরস্পর প্রযুক্ত বিষয়গুলোকে একটি সামগ্রিকতায় সংস্কারে আসতে হবে। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, আমি একটু অন্য প্রসঙ্গে আপনার কাছ থেকে শুনতে চাই। বিগত বছরগুলোতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করবার সময় আমরা সবসময় ইন্টারন্যাশনাল অ্যাক্টরসদের প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছি। এই আন্দোলন সংগ্রামের সময় সেটা দেশের ভেতর থেকে ওইভাবে আলোচনা না হলেও বাইরের থেকে কেউ নানান শক্তিকে অভিযুক্ত করছেন, এমনকি পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেটা অভিযোগ করেছেন। সো আমি একটু বুঝতে চাই যে ইন্টারন্যাশনাল অ্যাক্টরসদের রোল কি এই পরিবর্তনে, এবং আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের রোল আপনি কি দেখেন, সামনে কি দেখেন? খুব ছোট্ট করে, বেশি সময় আমার হাতে নেই, চেষ্টা করছি। দেখুন, এই বিষয়টা নিয়ে আমি গত 3-3.5 বছর সরব ছিলাম এই ইস্যুটা নিয়ে। আপনার আমাদের পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র একটা পলিসি ডিকটাম নিয়ে কাজ করে। আপনার হাকিম নড়ে তো হুকুম নড়ে না।
এই বিষয়টা অনুধাবনের আহ্বান জানিয়েছিলাম আমাদের জাস্ট সদ্যবিদায়ী সরকার এবং তৎকালীন শাসক দলের যারা পলিসি মেকার তারা বিষয়টাকে মানে ওই পিঠে বেঁধেছি কুলো কানে বেঁধেছি তুলো এই পার্সপেক্টিভে নিয়েছিলেন যে কলিমুল্লাহর মাথা টাথা খারাপ হয়ে গেছে, সে এক ভাঙা রেকর্ড বারবার বাজাচ্ছে। কিন্তু তারা যদি খেয়াল করতেন আমি যা বলেছিলাম সেই বিষয়টাই কিন্তু ক্রমে ক্রমে ধাপে ধাপে আপনার আনফোল্ডেড হয়েছে। সেই ভিসা নীতি থেকে শুরু করে তারপরে আপনার স্যাংশন, তারপরে নির্বাচন যেদিন হয়ে গেল 7 তারিখে, ঠিক 8 তারিখে রাতের বেলা স্টেট ডিপার্টমেন্ট থেকে ছোট্ট এক প্যারাগ্রাফের একটা স্টেটমেন্ট তারা ইস্যু করলেন আমাদের বরাত দিয়ে, যে অবজারভারদের মতে নির্বাচনটি ফ্রি এবং ফেয়ার হয়নি। এবং এইটাকেও তারা খুব হালকাভাবে নিলেন, যেভাবে পোর্ট্রে করার চেষ্টা করলেন যে শেখ হাসিনা ম্যাজিক ওমেন, ওয়ান্ডার ওমেনের মতো একজন ব্যক্তি। তিনি সেলফি তুলে বাইডেনকে পকেটে নিয়ে ফেলেছেন, তারপরে আপনার প্রোটোকল ভায়োলেট করে রেড কার্পেটের বাইরে গিয়ে যেটাকে কুমিল্লার ভাষায় কোনাচ্চা বলে সেই স্টাইলে গিয়ে ধরে ফেলেছেন পলিসি মেকারদের। তারপর মানে এখানে তার যে চার্ম সেটা দিয়ে তিনি ইমপ্রেস আপন করে ফেলেছেন সবাইকে, সবাই মহাবিষ্ট, সুতরাং কোনো অসুবিধা নেই। বরং আপনার যিনি সেক্রেটারি অফ স্টেট কিংবা রিচার্ড আপনার নেফিউ অথবা ডোনাল্ড লু সবাই কুপকাত হয়ে গেছেন। এই যে মাইন্ডসেটটা, এবং এইটা তার যে স্তাবক গোষ্ঠী ছিল সবচেয়ে বেশি অ্যাক্সেস ছিল। আমি নিজে অবজারভেন্ট তো সব জায়গায় দেখি, খেয়াল করি। তার ভৃত্য মান্নান এবং তার ভাষায় তার পিয়ন জাহাঙ্গীর, যদিও তিনি নামটি উচ্চারণ করেননি, যেদিন উচ্চারণ করলেন যে আমার পিয়ন 400 কোটি টাকা অর্জন করেছে এবং সে হেলিকপ্টার ছাড়া চলাফেরা করে না, সেদিন আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল ডেইজ আর নাম্বারড, এই কারণে যে বিএনপি সরকারের রাষ্ট্রপতি ছিলেন প্রয়াত বিচারপতি সাত্তার। তিনি হোয়াট এভার বেবি, হয়তো আন্ডার ডিউরেস বলেছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছিলেন আমার সরকার দুর্নীতিবাজ, সেই ইন্দুর ঘটনাটা ইত্যাদি। তার কিছুদিন পরেই কিন্তু জিয়াউল এরশাদ ক্ষমতা গ্রহণ করেছিলেন। তা আমার কাছে মনে হয়েছিল এই কথা যেটি বললেন সেটি হচ্ছে লাস্ট পিন ইন দ্য কফিন, তাকে চলে যেতে হবে। ঠিকই কিন্তু 5 তারিখে মাত্র 45 মিনিটের ব্রিদিং স্পেস তিনি পেয়েছিলেন। যতই কান্নাকাটি করেন, যতই ইমপ্রেস আপন করার চেষ্টা করেন, হাতে পায়ে ধরেন, আমার জানা মতে তিনি জেনারেল সাবেক মাননীয় সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে 60 বার টেলিফোন করেছেন। হি ডিডন্ট পিক আপ দ্য ফোন। কারণ যখন আপনি নর্মের বাইরে চলে যান এবং ভাবেন আশপাশে সবাই বোকা, একমাত্র আপনিই বুদ্ধিমান, তখন তো কেউ আপনার সঙ্গে টো করবে না এবং বিপজ্জনক আপনার সঙ্গে কথাবার্তা বলা। আমার দুঃখ লেগেছে যে একদিন আমি দেখেছি একজন 1-স্টার জেনারেল সিটিং সার্ভিং জেনারেল, তিনি কুজো হয়ে দাঁড়াচ্ছেন তার সামনে। মানে আমাদের সেনা কালচারে যেটা শেখানো হয়, ইউ মাস্ট বি শান, একদম স্ট্রেইট থাকবে, মেরুদণ্ড বাঁকা হবে না, এইভাবে দাঁড়াতে আমি দেখেছি। মানে খোসামত তোষামতের জন্য আরেকজন 2-স্টার জেনারেলকে আমরা দেখেছি ফর্মাল একটা অনুষ্ঠানে চুট করে এসে পায়ে ধরে সালাম করছে, মানে যেটা কোনোভাবেই পারমিসেবল না। সেই ফুটেজও কিন্তু আছে। তো এই যে অবস্থাটা, এটা তো আশকারা প্রশ্রয় আপনি দিয়েছেন অ্যাজ ডিফেন্স মিনিস্টার। এমওডিতে আমরা যেহেতু আমি টকশোতে সমালোচনা মুখর, সেই কারণে আমার খসড়া গ্যাজেট হয়ে আছে লেফটেন্যান্ট কর্নেল হওয়ার, সেটা টিল টু ডেট আটকে রেখেছেন, যেহেতু তিনি মাননীয় প্রতিরক্ষা মন্ত্রীও বটেন। তো এই যে বিষয়গুলো এমন আরবিট্রারি, এমন আপনার অ্যাবসলিউট মানে যে অ্যাক্স আপনি গ্রাইন্ড করবেন, সেটা তো কখনোই কাম্য হতে পারে না। এটা আমরা আসলেই সবাই দুর্ভাগ্যের অধিকারী, কারণ আমাদের জনগণের করের টাকায় আমরা এই রেজিমটা 16 বছর ধরে সহ্য করেছি। যে আমি শেষ করবো, আপনি কি কিছু বলতে চান? 30 সেকেন্ডসের বেশি আমার হাতে আসলে সময় নেই। 30 সেকেন্ডই বলা যাবে আর কি। আমি মনে করি সামনে আমাদের এই ছাত্র সংগঠন, শিক্ষক সংগঠন, শ্রমিক ইউনিয়ন, সমিতি,
এফবিসিসিআই সকলকেই প্রতিষ্ঠানকে রাজনীতি নিরপেক্ষ করতে হবে। ওই যে আমরা বাংলাদেশের জনগণ, জি। আমি বাংলাদেশ নিয়ে কথা বলবো, বাংলাদেশ হচ্ছে শব্দ, এর বাইরে কিছু নাই। এখানে কেউ কোনো জায়গার থেকে এরকম পরিচয় দিয়ে এ করতে পারবে না যে আমি ওই দলের, আমি অমুক দলের, এইটা না। এই চেতনাটা পরিব্যাপ্ত হোক, এটাই হচ্ছে প্রত্যাশা। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে এবং সেই সঙ্গে ইউটিউবে রীতিমাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবের তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্যে। এই পুরো আলোচনা থেকে অনেক কথা বলেছেন, অনেক মূল্যবান কথা আমার দুই অতিথি বলেছেন। তিনটে টেক আমি গ্রহণ করতে চাই এবং আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটি হচ্ছে যে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত নয়, এবং প্রমাণ হয়েছে যে বিগত সরকার আসলে যাদেরকে সবচাইতে বেশি তুচ্ছ তাচ্ছিল্য করেছে, অবহেলা করেছে, তারা বুঝতেও পারেনি যে তারাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এখনও অনেকটা স্পষ্ট নয়, কিন্তু এটাই সত্য। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে প্রতিবেশী দেশ এখনও অনেক আলোচনায়, যে প্রতিবেশী দেশের কারণে বিগত সরকারটি বাংলাদেশের জনগণের সমর্থন ছাড়াই টিকে ছিল, সেই দেশের প্রধান বিচারপতি এখন বলছেন যে বাংলাদেশ দেখিয়েছে, বাংলাদেশের জনগণ দেখিয়েছে আসলে স্বাধীনতার মূল্য কী, এবং স্বাধীনতার জন্যে যে মানুষ, বিশেষ করে তরুণরা যে বুক চিতিয়ে রক্ত দিতে পারে, সেটা তার উজ্জ্বল প্রমাণ। কাজে ভবিষ্যতে যারা এই বাংলাদেশের শাসন ক্ষমতায় এখন যারা আছেন তারা, এবং ভবিষ্যতে যারা আসবেন তারা যেন সেটা মাথায় রাখেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যেটা আমাদের এক অতিথি বাংলাদেশের সংবিধানকে উদ্ধৃত করে প্রথম তিনটে শব্দমালা উচ্চারণ করেছেন, যে আমরা বাংলাদেশের জনগণ। আমরা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একদিন আমি, আমার পিতা, আমার পরিবার কিংবা আমার দল, এটা শুনতেই অভ্যস্ত ছিলাম। সেই জায়গায় একটা ব্যাপক পরিবর্তন হয়েছে, এবং বাংলাদেশ আর পেছনে যাবে না। যেভাবেই দেখুন না কেন, বাংলাদেশের একটা নতুন জন্ম হয়েছে। জন্মটা ৭১ হয়েছে, কিন্তু এই জন্মটা একটা নতুন জন্ম, এবং বাংলাদেশ এখান থেকে সামনের দিকে এগিয়ে যাবে। ভুল ভ্রান্তি হবে, আমরা সংশোধন করবার চেষ্টা করব, সুযোগও হয়তো সংশোধন করবার আসবে। কিন্তু কেউ যদি মনে করেন যে আমি চূড়ান্ত, আমি শেষ, বা আমি সব, বাংলাদেশ সেটা অ্যাকসেপ্ট করবে না। আপনি যত গুরুত্বপূর্ণই হন না কেন, আপনি আজকে এই মুহূর্তে যত ক্ষমতাবান হন না কেন, গোষ্ঠী হিসেবে, ব্যক্তি হিসেবে, সংঘ হিসেবে, বাংলাদেশ কিন্তু এগুলো আর অ্যাকসেপ্ট করবে না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।